আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজি সাহিত্যের অনার্স প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। লিডভার্স আমলক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে লিডভার্স আমলক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য এক বিশেষ আয়োজন, সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ টপিক এবং এটাকে ফিলোসফি বলা যায়। সেটি হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে এই টপিকটি নিয়েই আলোচনা করা হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আসলে এক্সিস্টেন্সিয়ালিজম বিষয়টা কি। তো প্রথমে আমরা জেনে নেব যে ডেফিনেশন অফ এক্সিস্টেন্সিয়ালিজম। এই এক্সিস্টেন্সিয়ালিজমের ডেফিনেশনটা কি আসলে? এটা হলো অস্তিত্ববাদ, যার অর্থাৎ এক্সিস্টেন্সিয়ালিজমের শব্দের অর্থ হচ্ছে অস্তিত্ববাদ। এটা একটি দার্শনিক প্রবণতা যা মূলত অস্তিত্ব এবং ব্যক্তিগত স্বাধীনতা, পছন্দ এবং অর্থহীনতা নিয়ে আলোচনা করে। অস্তিত্ববাদীদের মতে মানুষের জীবন প্রকৃতপক্ষে অর্থহীন এবং মানুষ তার জীবনের উদ্দেশ্য বা মূল্য খুঁজে নিতে হবে। এই দর্শনটি মানুষের অভ্যন্তরীণ অনুভূতি, তার জীবন ধারার সংকট এবং কিভাবে সে তার অস্তিত্বের অর্থ নির্ধারণ করে তাকে কেন্দ্র করে মূলত আলোচনা করা হয়। অর্থাৎ সহজ কথায় যদি আমরা একটু বলি যে এক্সিস্টেন্সিয়ালিজম মানে হইল একটা দার্শনিক প্রবণতা, এটা মানব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এই জিনিসটা আসলে আলোচনা করা হচ্ছে কি নিয়ে? একটা মানুষের জীবনের অর্থহীনতা নিয়ে আলোচনা করে। অর্থাৎ একটা মানুষ তার জন্মের সময় তার কোনো অর্থ থাকে না, সে ওই তার জীবনে জন্মগ্রহণ করার পরে তার জীবনটাকে একটা মূল্যবান জীবনে পরিণত করার জন্য বা জীবনের অর্থ খুঁজে নেওয়ার জন্য তাকে নিজে চেষ্টা করতে হয় এবং এটার জন্য তার সম্পূর্ণ স্বাধীনতা থাকে। তো যাই হোক, আমরা একটু দেখে নেব যে আসলে এই এক্সিস্টেন্সিয়ালিজমটা নিয়ে যে কয়জন প্রধান দার্শনিক এটা নিয়ে আলোচনা করেছেন, আমরা তাদের সম্পর্কে একটু জেনে নেব। তো এখানে প্রথমে আমরা দেখব যে বিখ্যাত দার্শনিক সুরেন কিয়েরকেগার্ড হচ্ছে এই দর্শনের অর্থাৎ এই এক্সিস্টেন্সিয়ালিজমের প্রধান একজন ধারকবাহক এবং তিনি হলেন এটার আবিষ্কারক। এছাড়াও আরো বেশ কয়েকজন রয়েছে, যেমন প্রথমে আছে আমরা যার কথা ইতিপূর্বে বললাম, সুরেন কিয়েরকেগার্ড, তারপর হচ্ছে ফ্রিডরিশ নিটশে, তারপরে জ্যান পল সার্ত্রে, তারপর হচ্ছে মার্টিন হাইডেগার এবং আলবার্ট ক্যামুস। এই পাঁচজন বিখ্যাত বিখ্যাত দার্শনিক, তারাই মূলত এই অস্তিত্ববাদ তথা এক্সিস্টেন্সিয়ালিজম মতাদর্শের প্রধান ধারক বাহক। তাহলে আমরা দেখবো যে প্রত্যেকটা দার্শনিক কি কি বলেছেন সেই সম্পর্কে আমরা এখন জেনে নেব। যে প্রথমে আমরা দেখবো যে সুরেন কিয়েরকেগার্ড আসলে আলটিমেটলি এই এক্সিস্টেন্সিয়ালিজম নিয়ে কি বলেছেন। সুরেন কিয়েরকেগার্ডকে অস্তিত্ববাদের প্রথম দার্শনিক বলে মনে করা হয়। তার চিন্তাধারা ছিল মানুষের জীবন অনিশ্চয়তা এবং দ্বিধার মধ্যে অবস্থান করে এবং ব্যক্তি স্বাধীনতার উপর জোর দেন। তিনি বলেছিলেন মানুষের অস্তিত্বের মূল লক্ষ্য হলো নিজের জন্য সত্য খুঁজে নেওয়া এবং ঈশ্বরের সাথে সম্পর্ক তৈরি করা। তার মতে নৈতিক সংকট এবং ঈশ্বরের প্রতি তার বিশ্বাস একটি অস্তিত্বগত সংকট তৈরি করে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে এখানে যদি বলা যায় যে একটা মানুষ তার জীবনের অনিশ্চয়তা এবং দ্বিধার মধ্যে অবস্থান করে, ব্যক্তিগত স্বাধীনতার উপর জোর দেন। দ্যাট মিনস একটা মানুষ জন্মের পর তার জীবনের কোনো নিশ্চিত কোনো অ্যাম্বিশন বা এইম থাকে না। অর্থাৎ সহজ কথা, তার জীবনের কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে না। তবে তার জন্মের পর তার জীবনের অর্থটা তার নিজেকেই খুঁজে নিতে হয় এবং তার ব্যক্তিগত স্বাধীনতার উপর জোর দেন। এখানে বিশেষ করে সুরেন কিয়েরকেগার্ড মূলত মানুষের ব্যক্তিগত স্বাধীনতার উপর জোর দেন। অর্থাৎ তার ব্যক্তিগত স্বাধীনতার উপর ভিত্তি করে সে চাইলে তার জীবনটাকে অনেক বেশি মূল্যবান করে গড়ে তুলতে পারেন, আবার চাইলে অনেক বেশি খারাপও করতে পারেন। তো সহজ কথা, এখানে তার ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। অতঃপর একই সাথে বলা হয়েছে, সুরেন কিয়েরকেগার্ড বলেছেন যে এখানে মূলত একজন সৃষ্টিকর্তার সাথে মানুষের কি হয়, একটা অস্তিত্বগত সংকট তৈরি হয়। অর্থাৎ সৃষ্টিকর্তা এবং মানুষ, এই দুজন মানুষের মধ্যে আত্মিকভাবে তার অস্তিত্বগত একটা বিশৃঙ্খলা দেখা যায়। এরপরে আমরা দেখব দ্বিতীয়ত, সেটা হলো যে ফ্রিডরিশ নিটশে। ইতিপূর্বে কি বলা হয়েছে যে সুরেন কিয়েরকেগার্ড মূলত একটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতার উপর বেশি জোর দিয়েছিলেন। এবং ফ্রিডরিশ নিটশে কি বলেছেন আমরা দেখে নিই। ফ্রিডরিশ নিটশে বলেছেন যে তিনি মূলত কে, তিনি হচ্ছেন নিটশে হচ্ছে অস্তিত্ববাদী ভাবনার আরেকজন প্রধান দার্শনিক।
তিনি ঈশ্বরের মৃত্যু সম্পর্কে বলেছিলেন, মানুষের জীবনের অর্থহীনতা এবং নৈতিকতার উপর প্রশ্ন তুলেছিলেন। তার মতে সমাজে নির্ধারিত নৈতিকতা এবং মূল্যবোধের পরিবর্তে মানুষ নিজের শক্তি এবং ইচ্ছাশক্তি এবং সৃজনশীলতা দিয়ে জীবন পরিচালিত হওয়া উচিত। এখানে মূলত তিনি কি বলেছেন, এখানে মূলত ফ্রিডরিখ নিটশে তিনি ঈশ্বরের মৃত্যু সম্পর্কে এবং মানুষের জীবনের অর্থহীনতা সম্পর্কে প্রথমত আলোচনা করেছেন, এবং দ্বিতীয়ত মানুষের নৈতিকতা এবং মূল্যবোধের পরিবর্তে মানুষের নিজের শক্তি এবং ইচ্ছা শক্তি এবং সৃজনশীলতা দিয়ে জীবন পরিচালিত হবে। অর্থাৎ এইখানে মানুষ কিভাবে তার জীবনটাকে পরিচালনা করবে এবং এই ব্যাপারে তার ইচ্ছা আকাঙ্ক্ষা এবং তার নিজের সৃজনশীলতার উপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি যে আমাদের যে সুরেন কিয়েরকেগার্ড ছিলেন, তিনি মূলত মানুষের স্বাধীনতার উপর জোর দিয়েছেন। মানুষের স্বাধীনতার উপর জোর দেওয়া মানেই হচ্ছে একইভাবে এখানে মানুষের ইচ্ছা শক্তি, মানুষের সৃজনশীলতা এবং মানুষের নিজের শক্তির উপর জোর দেওয়া। অর্থাৎ সহজ কথায় স্বাধীনতার মধ্যেই কিন্তু এই বিষয়গুলো চলে আসে। তবে সুরেন কিয়েরকেগার্ড কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে নাই যে আসলে মানুষের স্বাধীনতার যে প্রধান মূলধন বা প্রধান মূল্য বিবেচ্য বিষয়, সেটা সরাসরি তিনি মানুষের ইচ্ছা শক্তি, সৃজনশীলতা এবং নিজের শক্তির উপর ভিত্তি করে তিনি বলেন নাই। এখানে সেখানে পজিটিভ নেগেটিভ দুইটাই হওয়ার পসিবিলিটি ছিল, কিন্তু আমরা ফ্রিডরিখ নিটশে কি দেখলাম, তিনি মূলত এই বিষয়টাকে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এরপরে আমরা দেখব আরেকজন দার্শনিক, যিনি ছিলেন হচ্ছে জা পল সার্ত্রে। তিনি মূলত কে ছিলেন? তিনি ছিলেন আধুনিক অস্তিত্ববাদের অন্যতম মুখ্য একজন প্রধান দার্শনিক ছিলেন। সার্ত্রে মূলত তিনি বলেছেন যে মানুষ স্বাধীন হতে বাধ্য। অর্থাৎ একই কথা কিন্তু বাবা ঘুরিয়ে ফিরে আসতেছে যে মানুষ জন্মের সময় কোনো অর্থ নিয়ে বের হয় না মার পেট থেকে, এবং মানুষ দুনিয়াতে থেকেই তার স্বাধীনতার উপর ভিত্তি করে তার জীবনের অর্থ তাকে খুঁজে নিতে হয়। তার বিখ্যাত উক্তি এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন মানুষের জন্মের পর তার কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা প্রকৃতি থাকে না। মানুষ তার নিজের জীবনযাত্রা এবং কার্যক্রমের মাধ্যমে নিজের অস্তিত্বকে সৃষ্টি করে। তিনি ব্যক্তিগত স্বাধীনতা ও দায়িত্বের উপর গুরুত্ব আরোপ করেছেন। আসলে এক্সিস্টেন্সিয়ালিজম বিষয়টাই হচ্ছে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা এবং দায়িত্ব জ্ঞান দেখেই মানুষ কিভাবে তার জীবনের অর্থ খুঁজে পায়, তার অস্তিত্বের অর্থ খুঁজে পায়। অর্থাৎ যদি মানুষ এই জায়গায় তার স্বাধীনতা এবং দায়িত্বের উপর গুরুত্ব না দেন, তাহলে সেই মানুষটা তার জীবনের অস্তিত্বের সংকটে পড়ে যায়। এখানে আইডেন্টিটি ক্রাইসিস হইতে পারে, এবং একটা মানুষ আসলে কি লক্ষ্যে পৃথিবীতে এসেছেন, কি লক্ষ্যে পৃথিবী থেকে বিদায় নেবেন, এই প্রশ্নটা কিন্তু এখানে থেকে যায়। তো সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন একটা নির্দিষ্ট একটা অর্থ দিয়ে। তবে এখানে দার্শনিকরা আসলে মূলত রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলেন নাই, বরং তারা নিজেদের বাস্তব জীবনের উপর ভিত্তি করে এখানে উল্লেখ করা হয়েছে তাদের কথাগুলো। এরপরে আমরা দেখব আরেকজন দার্শনিক, তিনি ছিলেন হচ্ছে মার্টিন হাইডেগার। তো মার্টিন হাইডেগার মূলত তিনি কে ছিলেন, তিনি কি নিয়ে বেশি আলোচনা করেছেন? আমরা দেখব হাইডেগার অস্তিত্বের ধারণা নিয়ে গভীরভাবে কাজ করেছেন। তিনি বিং এন্ড টাইম নামক গ্রন্থে মানুষের অস্তিত্বের প্রশ্নকে কেন্দ্রীয় বিষয় হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তিনি দেখিয়েছেন মানুষ আছে, এই ভূত এবং মৃত্যুর মুখোমুখি হওয়ার ধারণা আমাদের অস্তিত্বের মূলকে নির্দেশ করে। অর্থাৎ সহজ কথায় যদি বলি যে আসলে মানুষ আছে, পৃথিবীতে মানুষ আছে, এবং এই মানুষটাকে মৃত্যুবরণ করতে হবে, এবং তার পৃথিবীতে আসার যে তার একটা ছাপ এবং পৃথিবীতে রেখে যাওয়া তার অস্তিত্বের যে একটা ভূমিকা, সেই ভূমিকাটাই হলো মূলত মার্টিন হাইডেগারের মূল আলোচ্য এবং বিবেচ্য বিষয়। তো এখানেও কিন্তু অস্তিত্বকে একেবারে অস্বীকার করা যায় না, তবে মানুষ জন্মের সাথে সাথে তার কোনো অস্তিত্ব সে রেখে যেতে পারে না। অর্থাৎ তাকে এই অস্তিত্ব সৃষ্টি করতে হয়। তাকে সৃষ্টিকর্তার কাছ থেকে সে কেন পৃথিবীতে আসলো এবং পৃথিবীতে সে কেন অবস্থান করবে, এই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে আমরা দেখব সর্বশেষ আমরা 5 জন দার্শনিক নিয়ে আলোচনা করছিলাম। এরপর হচ্ছে আলবার্ট ক্যামুস। তো তিনি মূলত কে ছিলেন, আগে ওনার সম্পর্কে একটু জেনে নিই। আলবার্ট ক্যামুস ছিলেন হচ্ছে একজন অস্তিত্ববাদী দার্শনিক এবং লেখক। যদিও তিনি নিজেকে অস্তিত্ববাদী হিসেবে স্বীকৃত দেননি, তার ধারণা ছিল যে জীবন মূলত অর্থহীন এবং অবাস্তব। তার বিখ্যাত রচনা দ্য মিথ অ্যান্ড সিসিফাস এই গ্রন্থে তিনি এই অর্থহীনতা এবং তাদের সাথে বসবাস করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। কেমন মতো জীবনের অর্থহীনতার মধ্যে মানুষকে বেঁচে থাকতে হবে, জীবনের চ্যালেঞ্জগুলো মুখোমুখি করতে হবে। অর্থাৎ এখানে আসলে মূলত যে কথাটা উল্লেখ করা হয়েছে যে মানুষ পৃথিবীতে আসে জন্মের পর, কিন্তু সেখানে তার কোনো অর্থ থাকে না। কিন্তু এই অর্থহীনতা না থাকা সত্ত্বেও
তাকে কিন্তু বেঁচে থাকতে হবে এবং জীবনে আসা সমস্ত কণ্ঠকাঠিন্যতা তাকে কি করতে ফেস করতে হবে এবং সে খুবই একা হয়ে যাবে আর কি। এখানে আসলে বেশ কয়েকটা ফিচার্স এর মধ্যে আমরা দেখেছি যে এক্সিস্টেন্সিয়ালিজমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফিচার্স হচ্ছে মানুষটা কি হয়ে যাবে, খুবই খুবই একা হয়ে যাবে, লনলিনেস। যেহেতু আমরা দেখবো যে এক্সিস্টেন্সিয়ালিজম থিওরিটা মূলত আমাদের 19th সেঞ্চুরির পরে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়টাতে এটা সবচেয়ে বেশি আমাদের সামনে একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তো তখন থেকেই মূলত এই এক্সিস্টেন্সিয়ালিজম থিওরিটা দার্শনিকদের মানে ব্যাপকভাবে প্রভাব সৃষ্টি করে এবং এই ধরনের থিওরি তৈরি করা হয়েছে। তো এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যে সময়টা, সেই সময় মানুষ কি করেছিল, মানুষ কিন্তু তাদের জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা গুলো কিন্তু বিলীন হয়ে গিয়েছিল। তারা তাদের প্রিয় মানুষদেরকে হারিয়ে ফেলেছিল এবং তাদের ধন সম্পদ যা আছে সব বিশ্বযুদ্ধের সে দাবানলে সব শেষ হয়ে গিয়েছিল। তখন তাদের কাছে মনে হচ্ছিল জীবনে আসলে কোনো অর্থ নাই, উদ্দেশ্যহীন হয়ে গিয়েছিল। সো এই এক্সিস্টেন্সিয়ালিজম থিওরিটা আসলে ঠিক ওই সময়টাকে বা ওই থিওরিটা নিয়ে মূলত আলোচনা করে। তাহলে চলুন আমরা দেখে নিই যে আসলে এক্সিস্টেন্সিয়ালিজমের এই সামগ্রিক বিষয়, এই পাঁচজন থিওরিস্ট অর্থাৎ এই পাঁচজন থিওলজিস্ট মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন সেই বিষয়গুলো এট এ গ্লিন্স সামারিটা আমরা একটু দেখে নিই। যে আসলে অস্তিত্ববাদ তথা এক্সিস্টেন্সিয়ালিজমের প্রধান বেশ কয়েকটা যুক্তির মধ্যে আমরা একটু দেখে নেব যে আসলে প্রথম যে যুক্তিটা ছিল সেটা হলো, প্রথমে কি নিয়ে আলোচনা করা হয়েছে, মানুষের স্বাধীনতা ও পছন্দ। অস্তিত্ববাদে বিশ্বাস করা হয় যে মানুষ নিজেই তার জীবনযাত্রার পথ নির্ধারণ করে এবং কি করে ক্রিয়াকলাপের জন্য তার সম্পূর্ণ দায়িত্ব সে বহন করে। অর্থাৎ সহজ কথায় মানুষ কি করে, তার স্বাধীনতা এবং পছন্দ অবশ্যই থাকবে। এক্সিস্টেন্সিয়ালিজমের প্রধান ফিচার্স, এক নাম্বার ফিচার্স হচ্ছে মানুষের স্বাধীনতা এবং পছন্দ এটা থাকতে হবে। অস্তিত্ববাদী বিশ্বাস করা হয় যে মানুষ নিজেই তার জীবনযাত্রার পথ নির্ধারণ করে এবং তার ক্রিয়াকলাপের জন্য সম্পূর্ণ দায়িত্ব সে নিজেই বহন করে। অর্থাৎ সহজ কথা, একটা মানুষের জীবনের সমস্ত দায় দায়িত্ব একান্ত ভাবেই তার নিজের এবং নিজেকেই সে তার জীবনের দায়িত্ব মানে বহন করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে জীবনের অর্থহীনতা এবং শূন্যতা। কি বলা হয়েছে, জীবনের অর্থহীনতা এবং শূন্যতা। তো এখানে বলা হয়েছে মানুষের জীবন আসলে কোনো নির্দিষ্ট অর্থ উদ্দেশ্য নিয়ে আসে না, মানুষকে তার নিজের জীবনের অর্থ নিজেকেই তৈরি করতে হয়। এই কথাটা আমরা বারবার কিন্তু দেখেছি এবং মানুষের এটার জন্য মানুষের কিন্তু পূর্ণ স্বাধীনতাও থাকে। তারপরে আমরা দেখব যে মানুষের তৃতীয়ত নিঃসঙ্গতা এবং বিচ্ছিন্নতা, যেটাকে আমি ইতিপূর্বে বলেছি লনলিনেস। মানুষ মূলত একা এবং একাকী একটা প্রাণী। অস্তিত্ববাদে এটি স্বীকার করা হয় যে সমাজ বা অন্য কোনো প্রতিষ্ঠান মানুষের জীবনযাত্রার আসল প্রশ্নের উত্তর দিতে পারে না। সেই আসল প্রশ্নের উত্তর মানুষকে তার নিজেই কি করতে হবে, বের করতে হবে নিজেকে। তো এটাই হলো কি অস্তিত্ববাদের আরেকটা ফিচার্স। চতুর্থত হচ্ছে আত্মোপলব্ধি। আমরা দেখবো যে অস্তিত্ববাদী ব্যক্তির আত্মা এবং উপলব্ধির উপর গুরুত্ব দেয়। তারা বলে মানুষকে তার নিজের অস্তিত্ব এবং তা থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে। তাহলে কি, একটা মানুষ যখন একাকী হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তার জীবনের অর্থটাকে খুঁজে বের করার জন্য তার একাকী লড়াই করতে হয়। এই জন্য কি এই একাকী লড়াইটা করার জন্য তার নিজের আত্মোপলব্ধি থাকা অতীব জরুরি একটি বিষয়। সো এটাই হলো নিঃসঙ্গতা এবং বিচ্ছিন্নতার সাথে আত্মোপলব্ধির একটা ওতপ্রোত মেল বন্ধন জড়িয়ে আছে। এবং পরিশেষে আমরা দেখবো যে আবেগ এবং নিষ্ঠুরতা জীবন কঠিন, মানুষকে নৈতিক দার্শনিক কোনো সহজ সমাধানের সন্ধান করা উচিত নয়, বরং জীবনের কঠোর সত্যগুলো গ্রহণ করা দরকার। অর্থাৎ সহজ কথায় এখানে পাঁচটা কথা উল্লেখ করা হয়েছে। এক নম্বর বিষয় হলো মানুষের কি স্বাধীনতা রয়েছে, সে যা ইচ্ছা তাই করতে পারবে, ভালো মন্দ দুইটারই করার স্বাধীনতা রয়েছে। দুই নম্বর হচ্ছে তার অর্থহীনতা এবং শূন্যতা, অর্থাৎ সে কোনো অর্থ নিয়ে জীবনে জন্মায় না, বরং তার জীবনে অনেক শূন্যতা থাকে এবং সেই অর্থটা তার নিজেকেই খুঁজে বের করতে হয়। তৃতীয়ত হলো নিঃসঙ্গতা বিচ্ছিন্নতা, চতুর্থত আত্মোপলব্ধি, পঞ্চমত আবেগ এবং নিষ্ঠুরতা। এই প্রত্যেকটা বিষয় যখন একটা মানুষের জীবনে বা একটা হিউম্যান বিংস এর মধ্যে চলে আসবে, তখন বুঝতে হবে যে এই বিষয়টা পুরোটাই ইজ কানেক্টেড টু দ্য এক্সিস্টেন্সিয়ালিজম। সো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সিস্টেন্সিয়ালিজম। আশা করছি আপনারা সকলেই এক্সিস্টেন্সিয়ালিজম সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়েছেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।